জি 24 ঘন্টা স্টুডিওতে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ। কে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি গ্রাহ্যই করি না। মামা পিসির কোলে চেপে রাজনীতি করছেন, ধর্তব্যের মধ্যেই আসে না মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। জাস্টিস গাঙ্গুলি তাকে আমরা বরাবরই দেখেছি এজলাসে বা এজলাসের বাইরে, তাকে তো আমরা খুব মেপে ঝুঁকে কথা বলতে কখনো দেখিনি। তাকে সবসময় আমরা স্ট্রেট ব্যাটে খেলতে দেখেছি, স্টেপ আউট করে ওভার বাউন্ডারি হাঁকাতেও দেখেছি। তো পার্টিকুলারলি আমি নাম নিয়েই বলছি, আপনার ইঙ্গিত কার দিকে সেটা গোটা বাংলা বুঝতে পারছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে কিছু বলতে আপনি ইতস্তত কেন করছেন? না না, কোনো ইতস্ততের প্রশ্নই নেই। কে সে? আমি তো আপনাকে প্রশ্ন করলাম, আমি তো আপনার কাছেই জানতে চাইলাম যে আমাকে একটা আন্দোলনের নাম বলুন যে আন্দোলনে যোগ দিয়ে তিনি আন্দোলনটা করেছিলেন, আন্দোলনের সাফল্য পান বা ব্যর্থতা পান, সব আন্দোলন সফল হয় না। একটা আন্দোলনের নাম বলুন। মানে একজন মানুষ যদি মাসির পিঠে মামার কোলে চেপে মানুষ হন, তারপর হঠাৎ একদিন আকাশ থেকে উদয় হয়ে এসে বলেন যে আমি নেতা, তাহলে অন্য যারা মেনে নেবেন তিনি নেতা। আমি অনেক আন্দোলন দেখেছি, আমার বয়স এখন 61 বছর, অনেক আন্দোলন পশ্চিমবঙ্গে দেখেছি। সেই আমি এইসব মানে কেউ হঠাৎ বললো যে আমি নেতা, বা কেউ বললেন হঠাৎ সেনাপতি, আমি কি গ্রাহ্যই করবো না, রিকগনাইজই করবো না। আমি রিকগনাইজ করছি না। বিচারপতি থাকাকালীন তৃণমূল মুখপাত্রদের নিয়মিত অপমানজনক মন্তব্য, বিচারপতি হিসেবে অপমানিত হয়ে রাজনীতির ময়দানে লড়াইয়ের সিদ্ধান্ত। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এত সহজে আপনি প্রভাবিত হন তৃণমূল মুখপাত্র যাদের আপনি পাত্তা দিতে রাজি নন, তাদের কথাতে আপনি এত সহজে প্রভাবিত হয়ে যান, তারা বলেন খোলা মাঠে আসুন, আপনি বিচারপতির পদে ইস্তফা দিয়ে খোলা মাঠে চলে এলেন। না, প্রভাবিত তো নয়, আমি অপমানিত একজন বিচারপতি হিসেবে। যে অপমান আমাকে তৃণমূল করেছে দিনের পর দিন, আপনাদের কাছে যদি সেই ক্লিপিংস থাকে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, দেখে নিতে পারবেন, দর্শকদেরও দেখাতে পারবেন। তারপরে আমার মনে হলো যে এদের অনুপ্রেরণা যেটা পাচ্ছি, সেই অনুপ্রেরণায় চলে আসি না খালি মাঠে, খোলা মাঠে চলে এলাম। কিসের এত তড়িঘড়ি? আপনার পলিটিক্যাল অ্যাম্বিশন কি এতটাই যে আপনি অস্থির হয়ে পড়লেন, যাতে আগে আপনাকে আগাম অব্যাহতি নিয়ে আপনাকে রাজনীতির ময়দানে আসতে হচ্ছে? না, কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন আমার নেই। পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। আপনি বিচারপতির পদ ছেড়ে আপনি যোগ দিচ্ছেন বিজেপি, তাও এমন একটা পার্টিতে। আপনি বামেদের সঙ্গে যোগ দিচ্ছেন না, আপনি কংগ্রেসে যোগ দিচ্ছেন না, আপনি বিজেপিতে যোগ দিচ্ছেন, এবং আপনি বলছেন যে আপনার পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। কেউ বিশ্বাস করবে এই কথা? হ্যাঁ, বিশ্বাস করা উচিত, তো অন্তত আপনাদেরও বিশ্বাস করা উচিত। যেহেতু আমি ব্যাখ্যাটা করি একটু, সেটা হচ্ছে যে বিজেপি হচ্ছে সর্বভারতীয় একমাত্র দল যার উপস্থিতি পশ্চিমবঙ্গে যথেষ্ট মজবুত। সেই একমাত্র এই দুর্নীতিগ্রস্ত সরকার, তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ করতে পারে এবং উৎখাত করতে পারে। আমি যে দুর্নীতি দেখেছি আমার জীবৎকালে, তার কোনো দুর্নীতির সঙ্গে এই সরকারের দুর্নীতির কোনো তুলনা চলে না। এটা আকাশচুম্বী একটা দুর্নীতি। সেই জন্যে আমার মনে হয়েছিল যে এখানে আমি অনেক কাজ করেছি, অনেক জাজমেন্ট দিয়েছি, অর্ডার পাস করেছি, সিবিআই দিয়েছি, ইডি দিয়েছি। তারপরে আমি যখন মাস দেড়েক আগে যখন এতে বসলাম, শ্রম আইনের ব্যাপারে বসলাম, সেখানেও আমি অসৎ চটকল মালিকদের যথেষ্ট তদন্তের মুখোমুখি ফেলেছি। কি করা যায়, কি করা যেতে পারে সে সম্বন্ধে আমি আমার মতো করে যতটা সম্ভব পেরেছি দেখিয়ে দিয়ে এসেছি। যারা আমার সামনে মামলা করতে এসেছিলেন তাদেরকে করার পর আমার মনে হলো যে এবার বোধহয় আমার কাজ মোটামুটি শেষ হয়েছে, আর বিশেষ কিছু এখানে করার নেই। কারণ আমার তো আর মাত্র 5.5 মাস, 5.5 মাস বাকি। 5 মাস 5.5 মাসে একটা কোনো বড় ব্যাপার ধরে শুরু থেকে বেশ খানিকটা এগিয়ে দেওয়া, এটা কিন্তু একটু মুশকিল হয়। তো সেই জন্যে আমি ভেবেছিলাম যে আমি দেখলাম যে আর বিশেষ কিছু করার নেই। এই সময়ে আমার মাথায় আসে তৃণমূল মুখপাত্রদের যে বিভিন্ন অপমানজনক মন্তব্য আমার প্রতি। তারা জাজমেন্ট ভুলে গিয়ে জজকে আক্রমণ করতে শুরু করলেন। মানে তাদের তো কোনো কালচার নেই, তো সেরকমভাবেই তারা মানুষ হয়েছেন। তো আমাকে কেউ বললেন, যা খুশি তাই বললেন, সে আর আমি মনেও করতে চাই না, আমি খুব একটা মনে রাখিও নি।
তো এবং তার মধ্যে একটা আহ্বান ছিল যে আপনি খোলা মাঠে আসুন, ঠিক আছে। আমাদের টিকিধারী কিছু মুখপাত্র পণ্ডিত আছেন, তারা বলতে লাগলেন খোলা মাঠে আসুন, আমরা দেখে নেব। তখন আমি ভাবতে শুরু করলাম যে তাহলে রাজনীতির খোলা মাঠে চলে যাই, দেখি কি করে। কত ভোটে তো দাঁড়াচ্ছেনই, কেন্দ্র কি তমলুক? দেখুন, ভোটে দাঁড়াচ্ছে কিনা, দেখো ভোটে দাঁড়াচ্ছে কিনা আমি এখনো জানি না। আমি যে দলে যোগ দিয়েছি, ভারতীয় জনতা পার্টি, তারা ঠিক করবে। আমি বিচারপতির পদ ছেড়ে আপনি লোকসভা ভোটের মুখে তড়িঘড়ি বিজেপিতে জয়েন করলেন। না, লোকসভা ভোটের মুখে তড়িঘড়ি বলে না, লোকসভা ভোটের মুখে তড়িঘড়ি বলে একটা অর্থ প্রকাশ করার কোনো মানে হয় না। এটা লোকসভা ভোট না থাকলেও হয়তো আমি চলে আসতাম, হয়তো, কিন্তু ঘটনাচক্রে টাইমিং ম্যাটার্স। না টাইমিং থেকে কিছু টাইমিং ম্যাটার্স। না টাইমিং ম্যাটার্স, কিন্তু এখানে টাইমিং ম্যাটার করছে না, কারণ এখানে আমি যা যা মনে করেছি সেই অনুযায়ী চলে এসেছি। আর যদি বিধানসভা এখন না থাকতো তাহলে আমি তো ভোটে দাঁড়ানোর প্রশ্ন উঠতো না। তাহলে হয়তো জাস্টিস গাঙ্গুলি 31শে অগস্ট অব্যাহতি নিতেন। না, তার আগেও নিতে পারতাম। হয়নি তো। কেন হয়নি? কেন হয়নি তো? হয়েছে তো ঠিক লোকসভা ভোটের মুখে, কাজে জল্পনা তো থাকবেই। সেটা একটা ওয়াইল্ড কোইন্সিডেন্স, এর মধ্যে কোনো মতলব নেই। আচ্ছা, যদি আপনাকে বলে 42টা কেন্দ্র, তার মধ্যে আপনার পছন্দের কোনটা? কোনো পছন্দ নেই, দল যে কেন্দ্রে দাঁড় করাবে সেই কেন্দ্রে যদি দাঁড় করায়। খুব 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 হাওয়ায় জোর জল্পনা তমলুকে প্রার্থী, আপনার নাম লেখা হচ্ছে, দেখুন স্ক্রিনে। সে তো আমি একটা বিধানসভা নির্বাচনে গণনার দিন দেখেছিলাম, সিপিআইএম সদস্যরা লাল ফ্ল্যাগ নিয়ে নাচছেন কাউন্টিং সেন্টারের সামনে, কিছুক্ষণ বাদে দেখা গেল হেরে ভূত, ঠিক আছে। তখন বাবু ছিলেন সিপিআইএম এর মুখপাত্র, তিনি বললেন এইগুলো যারা করে তারা তো মানে একেবারে চিন্তা ভাবনা না করে। তো সেই মানে যেবার মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন 2011, এরকম হতে পারে যে আমি ওখান থেকে দাঁড়ালামই না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।